তেজগাঁও থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে রয়েছে দোলা ডলরেস, জাহিদ হোসেন। জানাবো বার্তা কক্ষের সর্বশেষ। রাস্তায় শৃঙ্খলা ফেরাতে অগ্রগতি শুধু দুটি কমিটি গঠনে, নির্ধারিত সময়ের পরেও পাওয়া যায়নি সুপারিশ। স্থানীয় মানুষের ক্ষতি না করে উন্নয়ন বাস্তবায়ন চান প্রধানমন্ত্রী, প্রকল্প সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ। ঢাকার পুঁজিবাজারে 400 কোটির নিচে লেনদেন, মন্দা কাটাতে সমন্বিত পদক্ষেপের তাগিদ বিশ্লেষকদের। টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতি শুরু 20 এপ্রিল, ক্রিকেটারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে মনোযোগ বিসিবির। সমস্যা, সংকট, সম্ভাবনার কথা বলুন, লিখুন আমাদের ফেসবুক পেজে। আপনাদের কথা নিয়ে আসছে খবরের পরের অংশে। জাহিদ, সড়কে কিন্তু কোনোভাবেই আসলে শৃঙ্খলা ফিরছে না, প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। গত 17 ফেব্রুয়ারি কিন্তু দুটি কমিটি গঠন করা হয়, একটি সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের নেতৃত্বে এবং আরেকটি স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে, কিন্তু তারা কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে ব্যর্থ হয়েছে। প্রতিবেদন দিতে ব্যর্থ হয়েছে। শাহজাহান খানের কমিটি 6টি সভা করেছে, কিন্তু তারা এখনো পর্যন্ত কোনো কিছু চূড়ান্ত করতে পারেনি। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের যেই কমিটি, তারা এখনো পর্যন্ত সভাই বসতে পারেনি। ফলে এতে বোঝা যায় যে সিরিয়াসনেস তখন কিন্তু খুব ঘটা করে বলা হয়েছে, এবং সবসময় এরকম হয় যে যেন এই কমিটি গঠন করাটাই যথেষ্ট, কিন্তু যথেষ্ট তড়িৎ কোনো পদক্ষেপ হয়নি। আমরা দেখে আসি এই বিষয়ে একটি প্রতিবেদন। এ পরিস্থিতিতে 17 ফেব্রুয়ারি গঠিত হয় দুটি কমিটি। একটির নেতা সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, আরেকটির দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রীর। সড়কে শৃঙ্খলা ফেরানোর সুপারিশ দেবে একটি কমিটি, আরেকটি তৈরি করবে সড়ক পরিবহন আইনের বিধি। তাদেরকে 14 কার্যদিবসের মধ্যে কাজ শেষ করতে বলা হয়। এই কমিটির সভাপতির সাথে আজকেও কথা বলেছি, আপনি ফোন করার পরপরই কথা বলেছি আমি, এবং উনি একটা সময় বেছে নিয়ে উনি খুব তাড়াতাড়ি একটা সভা ডাকার আয়োজন করছেন। সেই সময়টুকু আমাদের প্রয়োজন হচ্ছে। আমরা আশা করি আমাদের যে 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল, আমরা আর 2 সপ্তাহ যেটা চেয়েছি এর মধ্যে। তবে শাহজাহান খানের কমিটি কিছুটা খসড়া দাঁড় করিয়েছে। চালকের 8 কর্মঘণ্টা নির্ধারণ সহ প্রশিক্ষণ, চালকের জন্য মহাসড়কে বিশ্রামাগার তৈরির সুপারিশ তাদের। 200 কতটি রুট আছে সেগুলোকে ভাগ করে 19টা রুটে নিয়ে আসার কথা, এবং এই গাড়ির মালিক যারা থাকবে তারা সবাই মিলে একটা বা 5টা কোম্পানি হবে। এই 5টা কোম্পানি 5 রুটে গাড়ি চলবে। এখানে যাই মালিকরা গাড়ি চালাত, সেই মালিকরাই এখানে গাড়ি চালাবে। বুয়েটের গবেষণা বলছে দুর্ঘটনার 80%ই ঘটছে ফিটনেসবিহীন গাড়ি ও চালকদের বেপরোয়া গতির কারণে। 2016 সালের মার্চ থেকে 2018 সালের ডিসেম্বর পর্যন্ত 666টি দুর্ঘটনায় 699 জন নিহত ও 1227 জন আহত হয়েছে। এসব দুর্ঘটনার মধ্যে 354টি ঘটেছে বাসের কারণে। গবেষকরা বলছেন, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে কমিটি বা তাদের সুপারিশ নয়, জরুরি সরকারের সদিচ্ছার। এই সড়ক বা যোগাযোগ ব্যবস্থার যে অব্যবস্থাপনা বা নৈরাজ্য, সেটা যদি সরকার কঠোর হাতে যদি নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে এটা কিন্তু সরকারের জন্য ক্ষতির কারণ হবে। সড়ক, মহাসড়ক ও গণপরিবহনে শৃঙ্খলা নিশ্চিত করার পাশাপাশি পথচারীদের মাঝে সচেতনতা বাড়ানোর তাগিদও দেন গবেষকরা। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সড়কে শৃঙ্খলা ফেরানোর দুটি কমিটি সময় মতো প্রতিবেদন জমা দিতে ব্যর্থ, এই বিষয়ে আমরা প্রতিবেদনটি দেখে এসেছি। এবং এদিকে আরেকটি বিষয় জানাতে চাই যে সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশ ব্যর্থ বলে স্বীকার করলেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। পাশাপাশি এই বিষয়ে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। ফিটনেসহীন ও মেয়াদোত্তীর্ণ গাড়ি চলতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ডিএমপি কমিশনার জানিয়েছেন, পথচারীদেরও আইন মেনে চলতে হবে। সড়কে শৃঙ্খলা ফেরাতে গত 9 মাসে 5টি বিশেষ অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশ। এছাড়া বিআরটি এবং ডিএমপির নিয়মিত মামলা তো আছেই। তারপরও প্রগতি সরণিতে বিশ্ববিদ্যালয় ছাত্র আবরারকে চাপা দেওয়া বাসের বিরুদ্ধে ছিল 27 মামলা, ছিল না রুট পারমিটও।
জরিমানা কিংবা মামলা কোনো কিছুতেই শৃঙ্খলা ফিরছে না সড়কে। এমন পরিস্থিতিতে পরিবহন মালিক শ্রমিকদের নিয়ে ট্রাফিক শৃঙ্খলা ও সচেতনতা বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করে ডিএমপি। আমি বলেছিলাম যে আপনারা চুক্তিভিত্তিক বন্ধ করেন, আমরা কাউন্টার সিস্টেম চালু করব, তাহলে চুক্তিভিত্তিক বন্ধ হবে। অত্যন্ত পরিতাপের বিষয়। আমি আজকে সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমরা সেই কাজটি করার পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদেরকে কাউন্টার দেয় নাই। সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশের ব্যর্থতা স্বীকার করে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া জানান, শুধু চালক বা হেলপারই নন, পরিবহনে অনিয়ম পাওয়া গেলে মালিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আমি কারোর ঘাড়ে দোষ দিব না, কিন্তু ওভারঅল বলবো ঢাকা শহরে পরিবহন ব্যবস্থা শৃঙ্খলা আনতে আমরা ব্যর্থ হয়েছি এবং এই ব্যর্থতা দায়ভার আমি যাদের কথা বললাম, যারা দায়িত্বপ্রাপ্ত, কেউ আমরা এড়াতে পারি না। ডিএমপি কমিশনার বলেন, ফুট ওভারব্রিজ, জেব্রা ক্রসিং ও আন্ডারপাস ব্যবহার না করলে এখন থেকে পথচারীদের জরিমানার পাশাপাশি তাৎক্ষণিক শাস্তি পেতে হবে। যে জীবনের ঝুঁকি নিয়ে ফুট ওভারব্রিজ, জেব্রা ক্রসিং ব্যতীত ঝুঁকি নিয়ে আমি এভাবে কানে ইয়ারফোন লাগিয়ে মোবাইল লাগিয়ে রাস্তা পেরিয়ে অ্যাক্সিডেন্টের কারণ হব, আর দোষ হবে বাসের ড্রাইভারের, এটা হতে পারে না। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ মেয়রের আশ্বাসে কর্মসূচি স্থগিত করলেও আরেকটি অংশ রাজধানীর নর্দায় প্রগতি সরণিতে মানববন্ধন করেছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে লরির ধাক্কায় মাদ্রাসা শিক্ষক আব্দুর রাজ্জাক নিহত হয়েছেন। ভোর সোয়া 4টার দিকে মিরপুরের কল্যাণপুর বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মিরপুর থানার উপপরিদর্শক মঞ্জুরুল ইসলাম জানান, ভোরে কল্যাণপুরের রাস্তা পার হচ্ছিলেন আব্দুর রাজ্জাক। এ সময় দ্রুতগামী একটি তেলের লরি তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আব্দুর রাজ্জাকের বাড়ি মেহেরপুর সদর এলাকায়। এদিকে সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জ, নরসিংদী, খুলনা ও নাটোরে 4 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 3 জনই শিক্ষার্থী, আহত হয়েছেন 5 জন। বুধবার সকাল 7টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দে কাভার্ড ভ্যান চাপায় নিহত হন ধুকুরিয়া কারিগরি কলেজের এইচএসসি পরীক্ষার্থী হৃদয় হোসেন। উপজেলার নির্মাণাধীন 4 লেন সড়কের ভদ্রঘাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এরপর উত্তেজিত জনতা ও শিক্ষার্থীরা কাভার্ড ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় প্রায় 1.5 ঘন্টা সিরাজগঞ্জ নকলা আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে তারা। আহত 2 পথচারীকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। একটা ছেলে কলেজে পড়ে, ছাত্র, তারা হাইটা হাইটা স্পেন্ডিসে এক সাইড দিয়ে আসার পরে পিছন থেকে কভারমেন্ট দিছে মেরে চাপা পড়ে যায়। একটা স্পট ডেথ হয়ে যায়, 2-3টা আহত হয়, হাসপাতালে ভর্তি আছে। আর এরা রাস্তা ব্যারিকেড দিয়েছিল ঘন্টাখানিক, পরে আমরা এটা আপোষে এদেরকে রাস্তা থেকে সরাই দিয়েছি। এখন রাস্তা সচল। আর এই অ্যাক্সিডেন্টের কারণে যে ঘটনা ঘটেছে, এটা আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সকাল 10টার দিকে নরসিংদীর বেলাবুতে কাভার্ড ভ্যান চাপায় নিহত হয় 8ম শ্রেণীর ছাত্র রাব্বি মিয়া। আহত হন আরও একজন। নিহত রাব্বি হোসেননগর পাইলট উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীতে পড়ত। পরে ভ্যানটি আটক করে হাইওয়ে পুলিশ। রায়পুরা থানা থেকে রাস্তা পার হওয়ার সময় সিলেট হতে ঢাকাগামী একটি কভার ভ্যান আসে। কভার ভ্যানের আসলে কভার ভ্যানের মধ্যে ধাক্কা লাগে ঘটনাস্থলে যে রাব্বি নামে একজন ছেলে ঘটনাস্থলে মারা যায়। এদিকে খুলনার রূপসায় আনন্দনগর এলাকায় রাস্তা পার হওয়ার সময় ইট বোঝাই একটি ট্রলির ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয় 1ম শ্রেণীর ছাত্রী আখি। ঘটনার পর ট্রলি চালক মিলন শেখকে আটক করে পুলিশ। এছাড়া দুপুরে নাটোরে ট্রাক্টরের ধাক্কায় রফিকুল ইসলাম রফিক নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছে। এ সময় অটোরিকশার আরও 2 যাত্রী আহত হন। জানাস পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাহিদ, মহেশখালীতে বড় অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নে কিন্তু কাজ করছে সরকার এবং জাপানের সহযোগিতায় মাতারবাড়িতে 1200 মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প এবং গভীর সমুদ্র বন্দর নির্মাণ কিন্তু এরই অংশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু পরামর্শ দিয়েছেন যে মানুষের জীবন জীবিকার ক্ষতি না করে যেন এই ধরনের উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন এবং প্রণয়ন করা না হয়। বাংলাদেশ যেহেতু ছোট দেশ, ফলে এখানে উন্নয়ন প্রক্রিয়ার প্রকল্পের জন্য যে অনেক বড়
জায়গার প্রয়োজন হয়, আমরা এরকম কোনো জায়গা আসলে খুঁজে পাবো না যেখানে মানুষ নেই। ফলে যে কোনো উন্নয়ন প্রকল্পে মানুষের ক্ষতি যাতে না হয়, যদি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে তাদের পুনর্বাসন করা হয়, তাহলেই এই ক্ষতিটা পুষিয়ে নেওয়া সম্ভব এবং সেই দিকেই প্রধানমন্ত্রী আসলে নির্দেশনা দিয়েছেন। আমরা একটা প্রতিবেদন দেখে আসি এই বিষয়ে। মহেশখালীতে বড় অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নে এগোচ্ছে সরকার। জাপানের সহযোগিতায় মাতারবাড়িতে 1200 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর নির্মাণ এরই অংশ। ফেনী, মিরসরাই ও সীতাকুণ্ডুতে হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরী সহ নানা প্রকল্প নিয়ে খুলছে উপকূলীয় অর্থনৈতিক করিডোর। সমন্বিত পরিকল্পনা দেখে মহেশখালী মাতারবাড়ির স্থানীয়দের জীবনমান উন্নয়নের নির্দেশনাও দেন শেখ হাসিনা। বলেন, সেখানে প্রাকৃতিক সম্পদের উপর জীবিকা নির্বাহ করছেন অনেক মানুষ। তাদের কথা বিবেচনায় রেখেই প্রণয়ন করতে হবে প্রকল্প। আমাদের উন্নয়নের সবথেকে বড় কথা হচ্ছে আমাদের যারা একেবারে অবহেলিত মানুষ তাদের ভাগ্য পরিবর্তন করাটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আর যদি আপনারা না পান তাহলে আমি দরকারে তাদের টাকা পয়সা যা লাগে আমি দেবো। আমার প্রাইম মিনিস্টার ফান্ড আছে বা আমি যেভাবে পারি দিতে পারবো। কাজে কিন্তু মানুষগুলিকে কষ্ট দিয়ে কোনো ডেভেলপমেন্ট না, সেটাও আবার চিন্তা করতে হবে। জমি অধিগ্রহণে স্থানীয়রা যেন ঠিক সময়ে ন্যায্য দাম পায় তা নিশ্চিতের নির্দেশও দেন প্রধানমন্ত্রী। ডেভেলপমেন্ট করব সেটা খুব ভালো কথা, অনেক বিরাট বিরাট কোম্পানি, অনেক টাকা পয়সা আসবে, কিন্তু ওখানকার এই মানুষগুলি যে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে তারা যে জীবন জীবিকা করতো, তাদের এই জীবন জীবিকাটা অনেকেই বন্ধ হয়ে গেছে, অনেকেই মানবেতর জীবনযাপন করছে। কারণ আমি অনবরত তাদের কাছ থেকে মোবাইল ফোনের মাধ্যমে SMS পাই, তাদের কথা আমি জানি। কাজে আমি চাই যে এরা যেন কষ্টটা না পায়। আর কিছু লোক যাদের টাকা ছিল অনেকে টাকাটা পায়নি, সেটাও দেখতে হবে। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন IRRI এর মহাপরিচালক মিথিও মোরাল। এছাড়া বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতা, জামাত শিবিরের হামলায় আহত ও 21 আগস্ট গ্রেনেড হামলায় আহতদের পরিবারের সদস্য সহ 10 পরিবারকে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে বড় দল বিএনপি মাঠে না থাকলেও ভোটের উত্তাপ কমেনি। তৃণমূলে বিভক্ত আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা। অভিযোগ পাল্টা অভিযোগে চলছে নির্বাচনী প্রচার। আওয়ামী লীগের প্রার্থী এবং স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী সবাই ভোটার টানতে দিচ্ছেন প্রতিশ্রুতি। তৃতীয় ধাপে ঝিনাইদহের 4 উপজেলায় ভোট হবে 24 মার্চ। কালীগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ভোটের আমেজ রয়েছে সদর, শৈলকুপা ও হরিণাকুণ্ডুতে। বিএনপির প্রার্থী না থাকলেও মাঠে আছে ভোটের উত্তাপ। ভোটারদের মন জয়ে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। উন্নয়নের যে গতিধারা এসছে, এই গতিধারা যাতে অব্যাহত থাকে, আমি এই চেষ্টা অব্যাহত রাখবো। আগামী 24 তারিখে দোয়াত-কলম মার্কা জয়লাভ করে তাহলে আমি ঝিনাইদহের ব্যাপক উন্নয়ন করব এবং ঝিনাইদহের আমি ব্যাপক সাড়া পাচ্ছি। মেহেরপুর সদর ও মুজিবনগরেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পথে। তবে গাংনীতে তুঙ্গে নির্বাচনী প্রচার। সেখানে ক্ষমতাসীন দলের মূল প্রতিদ্বন্দ্বী দলের বিদ্রোহী প্রার্থী। নির্বাচনী উপজেলা কমিটি, ইউনিয়ন কমিটি এবং সেন্টার কমিটি এগুলার মাধ্যমে যথেষ্ট নির্বাচনী প্রচার প্রচারণা চলছে। প্রচারণা এলাকায় মানুষের দ্বারে দ্বারে মা বোনদের কাছে চালিয়ে যাচ্ছি। মানিকগঞ্জের সিংগাইরে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন স্বতন্ত্র প্রার্থী। তবে অভিযোগ নাকচ করেছেন ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী। তারা বিভিন্নভাবে হুমকি ধমকি দেওয়ার চেষ্টা করছে, পোস্টার ছিঁড়ছে এবং আমাদেরকে কর্মীদেরকে ভয়ভীতি প্রদর্শন করছে। সে যখন তার পরাজয়টা নিশ্চিত বুঝতে পারছে, জনগণের কাছে তার যখন কোনো সাড়া নাই, আবেদন নাই, তখন আসলে একটা অজুহাত সৃষ্টি করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ভোট গ্রহণে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তারা। মোস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের জন্য নীতিমালা প্রণয়ন কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শফিল আলমকে প্রধান করে দুপুরে এই কমিটি ঘোষণা করেন উপাচার্য ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী। এই কমিটি নির্বাচনের যাবতীয় প্রস্তুতি নেবে, সেই সঙ্গে আগের নীতিমালা সময়োপযোগী করতেও কাজ করবে তারা। কমিটির পর্যালোচনার পরই চাকসু নির্বাচনের বিষয়ে পরবর্তী করণীয় ঠিক হবে বলে জানান উপাচার্য। সবশেষ চাকসু নির্বাচন হয়েছিল 1990 সালের 8 ফেব্রুয়ারি। সে বছর ছাত্র ঐক্যের নেতা
ফারুকুজ্জামান হত্যাকাণ্ডের পর বন্ধ হয়ে যায় নির্বাচন। রাঙ্গামাটিতে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে নির্বাচনী কর্মকর্তা সহ 7 জনকে গুলি করে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন তদন্ত দলের প্রধান দীপক চক্রবর্তী। ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। কমিটির 6 সদস্যকে নিয়ে বাঘাইছড়ির 9 মাইল এলাকায় যান স্থানীয় সরকারের চট্টগ্রাম বিভাগ পরিচালক দীপক চক্রবর্তী। স্থানীয় প্রশাসন, প্রত্যক্ষদর্শী ও নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন তারা। বাঘাইছড়ি উপজেলা কমপ্লেক্সে আহতদের কাছ থেকেও ঘটনার বর্ণনা শোনেন তদন্ত কমিটি। এ সময় স্থানীয়দের সঙ্গে গণশুনানিও হয়। 10 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবে এই কমিটি। নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে 18 মার্চ সন্ধ্যায় 9 মাইল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নির্বাচনী কর্মকর্তা সহ 7 জন নিহত হন। এই সাইডে ছিল 3 জন, যখনই আমি ক্রস করছি তখন এদিক থেকে এসে একজন ওই সাইডে চলে গেছে আর দুইজন এখানে। কি অস্ত্র ছিল তাদের? এসএমজি স্যার। মাইন ভাই এটা একটা প্ল্যান্ড অ্যাম্বুশ বলে আমাদের কাছে মনে হয়েছে। একটা ভালো রিপোর্ট দেওয়ার স্বার্থে যদি প্রয়োজন হয় আমরা হয়তো বিভাগীয় কমিশনার মহোদয়ের কাছে টাইম এক্সটেনশনও চাইতে পারি যে আমাদের কিছু সময় বাড়িয়ে দেওয়া হোক। আমরা আরও কিছু ইনফরমেশন নিয়ে একটা ভালো রিপোর্ট দিতে চাই। পতিত জমি কাজে লাগিয়ে ধানের উৎপাদন বাড়াতে চলতি বছর আউশ আবাদে প্রণোদনা দেবে সরকার। প্রান্তিক চাষিরা বিঘা প্রতি পাবেন 875 টাকার বীজ ও সার। আউশ ধানের বিপুল সম্ভাবনার বিবেচনায় এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। একসময় আউশ ও আমন ধান দেশের প্রধান খাদ্যশস্য হলেও কম উৎপাদনের কারণে আউশ আবাদে এখন আর তেমন আগ্রহী নয় কৃষক। তবে এই অবস্থা কাটাতে কয়েক বছর ধরে আউশ ধান চাষে বিনামূল্যে বীজ ও সার দিচ্ছে সরকার। এর অংশ হিসাবে এবছর 4.5 লাখের বেশি কৃষককে বিঘা প্রতি 875 টাকার ধানের বীজ ও সার দেয়া হবে। অনেক জমি পতিত থাকে, বিশেষ করে আমাদের দেশের দক্ষিণাঞ্চলে, বরেন্দ্র অঞ্চলে এই জমিগুলো আবাদে নিয়ে আসা, এটা একটা খুবই ভালো কৃষি ধানের উৎপাদন বৃদ্ধির জন্য একটা খুবই ভালো কর্মসূচি। সচিবালয়ে সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী জানান, এবার আউশ মৌসুমে দেশের 13,64,000 হেক্টর জমিতে ধান আবাদের লক্ষ্য ঠিক করা হয়েছে। এর মধ্যে 61,000 হেক্টর জমির জন্য দেয়া হচ্ছে প্রণোদনা। আউশ এখন আর মূল ফসল নাই, কিন্তু আমরা দেখেছি যে আউশের অনেক সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে এবং উঁচু জমিতে, কম উৎপাদনশীল জমিতে আউশ ধান করা যায়। উচ্চ ফলনশীল জাতের আউশ আবাদ বাড়লে প্রান্তিক কৃষকের আয়ও বাড়বে বলে মনে করেন কৃষিমন্ত্রী। আরিফুল ইসলাম মিঠু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বল্প পরিসরে হলেও 1 ডিসেম্বরের মধ্যেই নাফ ট্যুরিজম পার্ক চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়। ট্যুরিজম পার্কটিতে কেবল কার নির্মাণ কাজ তদারকিতে চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দুপুরে চুক্তি করেছে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। এ সময় প্রকল্প বাস্তবায়নে গতি আনার নির্দেশ দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ। কক্সবাজারের টেকনাফে নাফ নদীর জালিয়ার দ্বীপে এক্সক্লুসিভ ট্যুরিজম পার্ক করছে বেজা। 290 একরের পার্কটি হবে দেশের প্রথম দ্বীপভিত্তিক পর্যটন কেন্দ্র। ঝুলন্ত সেতু, 5 তারকা হোটেল, রিভার ক্রুজ, ইকো কটেজ, শিশু পার্ক, ভাসমান রেস্তোরাঁ সহ বিভিন্ন পর্যটন সুবিধা থাকবে সেখানে। প্রকল্পে বিনিয়োগ হচ্ছে 4,000 কোটি টাকার বেশি। কর্মসংস্থান হবে 12,000 মানুষের। নদীর মাঝখানে এই পর্যটন কেন্দ্র মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে 9.5 কিলোমিটার দীর্ঘ কেবল কারের মাধ্যমে। এর নির্মাণ তদারক করবে চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বেজা চেয়ারম্যান জানান, এই ট্যুরিজম পার্কের ভৌত অবকাঠামোর 70 ভাগের নির্মাণ শেষ হয়েছে। শিগগিরই জমি বরাদ্দের বিজ্ঞপ্তি দেয়া হবে। 13,000 একর জমি নিয়েছি শুধু পর্যটনের জন্য। তো এটা পর্যটনকে যে এইভাবে ভাবা যায়, 10-12 হাজার একর জমি নিয়ে একটা ট্যুরিজম সিটি ডেভেলপ করা যায়, সে ভাবনাটা আমরা নিয়ে এসেছি। অনুষ্ঠানে জানানো হয়, কেবল কার নির্মাণে সময় লাগবে প্রায় 3 বছর। তবে এতে সন্তুষ্ট হতে পারেননি এসডিজি মুখ্য সমন্বয়ক। এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায়, অনেক জায়গায় যাই না আমরা। তো এইটা হচ্ছে এমন একটা সুন্দর জায়গা, নীল পানি। সেই জন্য আমি অনুরোধ করছি, কোনো ক্রমেই 1 ডিসেম্বরের পরে নয়, সীমিত আকারে হলেও চালু করতে হবে। কক্সবাজার ঘিরে পরিকল্পিত পর্যটন এলাকা দ্রুত বাস্তবায়নের তাগিদও দেন এসডিজি মুখ্য সমন্বয়ক। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টাইগারদের প্রস্তুতি কেমন হবে?
কবে নাগাদ দল ঘোষণা হতে পারে, কদিনের ক্যাম্প হবে দেশে দেশের বাইরে, পরিকল্পনা মোটামুটি গুছিয়ে এনেছে বিসিবি। পাশাপাশি বিশ্বকাপের দলের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে মনোযোগ বাড়িয়েছে ক্রিকেট বোর্ড। এদিকে আইপিএল নামার অপেক্ষায় থাকা সাকিব উতরে গেছেন ফিটনেস টেস্টে। ঢাকা প্রিমিয়ার লিগে ব্যস্ত ক্রিকেটাররা। বিশ্বকাপের দল মোটামুটি ঠিক করে ফেলেছে নির্বাচক প্যানেল। এপ্রিলের মাঝামাঝি দেয়া হবে 15 সদস্যের চূড়ান্ত দল। 20 এপ্রিল মিরপুরে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প। সপ্তাহখানেকের অনুশীলন শেষে 1 মে ট্রাই-নেশন সিরিজ খেলতে আয়ারল্যান্ডে যাবে টাইগাররা। ইংল্যান্ডে কদিনের কন্ডিশনিং ক্যাম্প হবে তাও ঠিক করে রেখেছে বোর্ড। আয়ারল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে একটা ট্রাই-নেশন পার্টিসিপেট করবে আয়ারল্যান্ডে, এবং তারপর বাংলাদেশ দল ইংল্যান্ডে চলে যাবে। ইংল্যান্ডে আমাদের নিজেদের ব্যবস্থাপনায় প্রায় 6 থেকে 7 দিনের একটা স্কিল ক্যাম্প হবে ওখানে, এবং তারপর ট্রেনিং ক্যাম্প, তারপর বাংলাদেশ ওয়ার্ল্ড কাপের সাপোর্ট পিরিয়ডে জয়েন করবে। শীত শেষে প্রকৃতিতে চলছে ঋতুরাজ বসন্তের রাজত্ব। বিবর্ণ প্রকৃতিতে প্রাণ ফিরিয়ে দেয় ঋতুতেই দেশ জুড়ে চলছে সনাতন ধর্মাবলম্বীদের রঙের উৎসব হোলি। ফাল্গুনী পূর্ণিমা তিথিতে দোল উৎসবে ঢাকেশ্বরী জাতীয় মন্দির এবং পুরান ঢাকায় আবিরে রেঙেছেন অসংখ্য মানুষ। 2 দিনের এই উৎসব চলবে শুক্রবারও। হোলি উৎসবে মেতে উঠতে রাজধানীর জাতীয় ঢাকেশ্বরী মন্দিরে বৃহস্পতিবার সকাল থেকেই ছিল ভিড়। শাস্ত্রীয় আনুষ্ঠানিকতা শেষে বর্ণিল রঙে নিজেরা যেমন মেতেছেন, সেই সাথে অন্যদেরও রাঙিয়েছেন সবাই। জাতি ধর্ম নির্বিশেষে সকলের মনেই যেন লেগেছে রঙের ছোঁয়া। প্রতিদিনই তো খারাপ কিছু দেখছি, ভালোর সাথে নিজেকে মিলিয়ে নেয়া, এজন্যই এখানে আসা। আমি বাচ্চাদের নিয়ে আসি, প্রতিবারই আসি, প্রতিবারই রং খেলি, সবার সঙ্গে অনেক মজা হয়। এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য দেব রূপে জন্মগ্রহণ করছে, তা এই জন্য আমরা এই দিনটাকে পালন করি। বছর বছর আমরা পূর্বপুরুষেরা কইরা গেছে, এটা আমরা এখনো করিতাছি। এইটা আমার বিশেষ চাওয়া হচ্ছে আমার পরিবারের সবাই যেন সবসময় ভালো থাকে, আর বেসিক্যালি বাবা মা। হোলিকে বসন্ত উৎসব হিসেবেও উদযাপন করা হয়। সনাতন শাস্ত্র মতে ফাল্গুন মাসের পূর্ণিমার দিন বৃন্দাবনে রাধার সঙ্গে রং খেলায় মেতেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই থেকেই দোল খেলার উৎপত্তি। উৎসব করে আমরা এই আনন্দ করে গোবিন্দের কাছে প্রার্থনা করছি আমাদের সকলের দেশ জাতির মঙ্গলময় হয়ে শান্তিতে সবার জীবন আনন্দময় হোক। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ছিল পূজার আয়োজন। প্রেমাস্পদের জন্য শ্রীকৃষ্ণের কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করেছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ। শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীরা নয়, বসন্তের এই আবির খেলায় অংশ নিয়েছে ধর্ম নির্বিশেষে হাজারো মানুষ। সবারই প্রত্যাশা এই রঙিন এই আবিরের রং ছুঁয়ে যাবে জাতির মঙ্গল। সেই কামনাই এই উৎসবে অংশ নেওয়া সবার। তৈমুর সালাহউদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকেশ্বরী মন্দির, ঢাকা। জানতে চেয়েছিলাম আপনাদের সমস্যা, সংকট এবং সম্ভাবনার কথা। কুষ্টিয়া থেকে মাসুদ রানা লিখেছেন, আমি কুষ্টিয়া পাসপোর্ট কার্যালয়ে গত 10 জানুয়ারি পাসপোর্ট করাতে দিয়ে এখনও পাইনি। কুষ্টিয়াতে মোট 11 দিন গিয়েছি, সেখান থেকে আমাকে ঢাকা পাসপোর্ট কার্যালয়ে পাঠানো হয়েছে, কিন্তু তাতেও কাজ হয়নি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মীর নাদিম হুসাইন মানিকগঞ্জ থেকে বলছেন, আমি হরিরামপুর থেকে বলছি, পদ্মার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এলাকার পক্ষ থেকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। টাঙ্গাইল থেকে আবুল কালাম লিখেছেন, টাঙ্গাইলের মির্জাপুর থানায় অনিয়ন্ত্রিত ইট ভাটা গড়ে উঠেছে। কৃষিজমি ভরাট করে কোনো আইন না মেনে এসব ইট ভাটা গড়ে উঠেছে। মির্জাপুর কৃষি কর্মকর্তাকে জানানোর পরেও তিনি কোনো ব্যবস্থা নেননি। এ ব্যাপারে তিনি দ্রুত পদক্ষেপ চেয়েছেন। যারা চিঠি পাঠিয়েছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। শেষ করছি সংবাদ সন্ধ্যা। যাওয়ার আগে জানাবো শিরোনামগুলো আরও একবার। রাস্তায় শৃঙ্খলা ফেরাতে অগ্রগতি শুধু 2টি কমিটি গঠনে, নির্ধারিত সময়ের পরও পাওয়া যায়নি সুপারিশ। স্থানীয় মানুষের ক্ষতি না করে উন্নয়ন বাস্তবায়ন চান প্রধানমন্ত্রী। প্রকল্প সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ। ঢাকার পুঁজিবাজারে 400 কোটি টাকার নিচে লেনদেন, মন্দা কাটাতে সমন্বিত পদক্ষেপের তাগিদ বিশ্লেষক।
টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতি শুরু 20 এপ্রিল। ক্রিকেটারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে মনোযোগ বিসিবি। আর এই ছিল এখনকার মতো। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।